নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে চলে এসেছি কল্পতরু উৎসবে অংশগ্রহণ করতে। প্রত্যেক বছর আমি আসি এবং এই কল্পতরু অনুষ্ঠানটি আয়োজন করা হয় কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ মিশনে, এবং প্রত্যেক বছর 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব পালন করা হয়। তো আমি এক্ষুনি ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে আমি ভেতরের সমস্ত কিছু দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমরা এখন কাশীপুর উদ্যানবাটি আশ্রমের ভেতরে ঢুকে পড়লাম, রামকৃষ্ণ মিশনের ভেতর, এবং দেখতে পাচ্ছেন ভেতরটা অপূর্ব সুন্দর এবং ভেতরটা সুন্দর বাগানে সাজা, নানান রকম ফুল দিয়ে সাজানো আছে এবং নানান রকম ফুল আপনারা দেখতে পারবেন। পরিবারকে নিয়ে আপনারা এখানে আসবেন এবং মায়ের দর্শন করবেন, ঠাকুরের দর্শন করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কত ধরনের ফুল, আর চারিদিকটা সবুজ আর সবুজ, আর নানান রকম রঙের ফুল দেখে মনটা ভরে গেল। আমরা এখানে এসেছিলাম দুপুর 1:30টার সময় এবং ভেতরে ঢুকেছি 3:30টার সময় দুপুরবেলা। মানে বুঝতে পাচ্ছেন 2 ঘন্টা লাইন দিতে হয়েছিল, এত ভিড় হয়েছিল। এবং সত্যি তো কল্পতরু উৎসবে এই দিনকে নানান জায়গা থেকে, দেশ দেশান্তর থেকে কাশীপুর উদ্যান বাটিতে সবাই আসেন, এবং আমরা প্রত্যেক বছর মানে বিশেষ করে আমি তো প্রত্যেক বছর এই দিনটা মিস করি না, আমি আসি, সময় বার করেই আমি আসি, কারণ এটি আমার একটি খুব প্রিয় জায়গা। এবং আমাদের যে মহারাজজি, মানে আমাদের গুরুজি, যিনি দীক্ষা দিয়ে, যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছিলাম, দিব্যানন্দ মহারাজজি, তিনিও এখানেই বসেন। এবং এই কল্পতরু উৎসবের প্রাচীন ইতিহাস আছে। আজকে আমি আপনাদের সাথে সেই ইতিহাসের কথা আলোচনা করব। এবং আরেকটি কথা আমি আপনাদের বলে দিই, আমরা চারিদিকটাই শুধু ভিডিও করতে পেরেছি। মায়ের গৃহে বা বলতে পারি মায়ের মন্দিরে আমরা ফটো তুলতে পারিনি বা ভিডিও তুলতে পারিনি, কারণ ফটো তোলা নিষেধ ছিল। যতটা পেরেছি আমরা ক্যামেরায় আনার চেষ্টা করেছি, সেটাই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। তো চলুন আমি আপনাদের কাছে আজকে কল্পতরু উৎসবের প্রাচীন ইতিহাসের কথাটি আলোচনা করি। কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয়। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয় এবং বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে, মানে বর্তমানে যেটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র, এই উৎসব সমারোহে পালিত হয়। এখানেই শ্রী রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহা সমারোহে পালিত হয়। সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দিতে আসেন। 2010 সালের 1 জানুয়ারি পূর্ব রেল দক্ষিণেশ্বরের তীর্থযাত্রীদের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছিল। এই উপলক্ষে দরিদ্রদের দাতব্য চিকিৎসা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্যে গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন, মানে কাশীপুর উদ্যানবাটিতে। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেছিলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার।
রামকৃষ্ণ পরমহংস বলে, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন, তার সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না। তাই জন্য আজ পর্যন্ত এই উৎসবটিকে একটি খুব মূল্যবান উৎসব বলে জানা যায়, এবং এই থেকেই আমরা কল্পতরু উৎসব পালন করি। বিশেষ করে কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব খুব সুন্দর করে ধুমধাম করে মানানো হয়। দেখতেই পাচ্ছেন নানান রকম স্টলও লাগানো হয়েছে। এখানে নানান রকম বই, তারপরে ঠাকুরের ছবি, ক্যালেন্ডার এবং নানান রকম গ্রাম অঞ্চল থেকে তাদের হাতের কাজ, লাইক ব্যাগ, জামা প্যান্ট, এই সমস্ত কিছু, ধূপকাঠি এখানে বিক্রি হচ্ছিল। এবং দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে। আমরা এখানে এসে ভোগও খেলাম। ভোগে ছিল খিচুড়ি ভোগ, অসাধারণ ছিল, যার কোনো তুলনা নেই। এবং ফাংশনও হয়েছিল, সেখানে নানান ব্রাঞ্চ থেকে মহারাজজিরা এসছিলেন এবং তাদের বক্তৃতা দিচ্ছিলেন ঠাকুর সম্পর্কে, ঠাকুরের কথা বলছিলেন, মা শারদার কথা বলছিলেন, এবং শুনে আমাদের সত্যি খুব ভালো লাগছিল। সত্যি কল্পতরু উৎসব এমন একটি উৎসব যে এখানে আসলেই মনটা শান্তিতে ভরে যায়, খুব ভালো লাগে। এবং আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি ঠাকুরের কিছু বিশেষ কথা নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি, এবং যখনই কোথাও ঠাকুরের কোনো উৎসব হয় আমি সেখানে ছুটে চলে যাই। আমার ভীষণ ভালো লাগে। কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি পারলে আপনারা শেয়ার করবেন, আমার খুবই ভালো লাগবে। অবশ্যই ঠাকুরের কথা মানেই কি বলবো, কিছু বলার থাকে না। আশা করি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, এবং আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, একটু প্রোগ্রাম দেখছিলাম মহারাজজিদের। আমরা নানান রকম বক্তৃতা শুনছিলাম, ঠাকুরের কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। সবাইকে জানাই শুভ নববর্ষ 2024। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম নমো ভগবতে রামকৃষ্ণ দেবায় নমঃ।